আড্ডাগুলি রন্ধনমহলে। আড্ডাগুলি রন্ধনমহলে আরো একটা নতুন পর্ব নিয়ে এসে গেছি। আর আজ আড্ডাগুলি রন্ধনমহলে যাকে পেয়েছি তার নাম প্রবাল কুমার বসু। প্রবালদা, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আড্ডাগুলি রন্ধনমহলে এই নতুন পর্ব। ধন্যবাদ রিমি। আড্ডাগুলিতে তো তুমি গেছো আগে। হ্যাঁ, গেছি এবং আমার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, একটু ছোট করে একটু বলো যে সেখানে বর্ষার দিন ছিল। হ্যাঁ, আমি গিয়েছিলাম জুলাই মাসে 2 বছর আগে 23-এ, এবং তোমার যে আন্তরিকতা, যে সকলকে বৃষ্টির মধ্যেও সকলে এসেছিলেন, কবিতা নিয়ে কথা হলো, আমি কিছু কবিতা পড়লাম, অনেকের সঙ্গে আলাপ হলো, এটা খুবই ভালো প্রয়াস। যারা বাইরে থেকে আসেন, শুধু কলকাতা নয় অন্যান্য জেলা থেকেও আসেন, তাদেরকে সবাইকেই তুমি আন্তরিকতার সঙ্গে আড্ডাগুলিতে আমন্ত্রণ জানাও। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে আর শুধু লেখালেখির মানুষ নয়, ধরো যিনি ছবি আঁকেন, যিনি হ্যাঁ, মানে শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত যারা, তাদের সবাইকেই তুমি ওখানে আমন্ত্রণ জানাও। এই বিষয়টা খুব ভালো। একটা চর্চা জারি থাকে একটা আবহের মধ্যে, এটা একটা ভালো ব্যাপার। এরকম আছে, অনেকেই আছে, কিন্তু এখানে পেশাগত জায়গাটা তেমন নেই। হ্যাঁ, এখানে এটা সম্পূর্ণটাই তোমার আন্তরিকতা, ভালোবাসা, আবেগ, সেটাই কাজ করে আর সেই। তো সেখানে বিশিষ্ট লেখক, সম্পাদক, একজন ভ্রমণ পিপাসু এবং আরো অনেক অনেক তার পরিচয়। আর প্রবালদার শুরুটা, প্রবালদার যে পিতৃদেব দেবকুমার বসু, সেখানে এক প্রকাশনা, সম্পাদনা, সবকিছু মিলিয়ে প্রবালদার একটা বিশাল পরিচয়। একেবারে ছোটবেলা থেকেই এই আবহে তার বড় হওয়া। একটু শুনি। হ্যাঁ, সেই সময় তো সংস্কৃতি জগৎটাই অন্যরকম ছিল, সকলের সঙ্গে খুব সহজ মেলামেশা ছিল, সংস্কৃতি চর্চার মধ্যে রাজনীতির আবহ ছিল না। অনেকেই রাজনীতি করতেন, কিন্তু সেই রাজনীতিটা ছিল একটা আদর্শের জায়গা থেকে, সেখানে কোন রকম ব্যক্তিগত স্বার্থের জায়গা খুব একটা ছিল না। কিন্তু এই রাজনীতি আদর্শগত ফারাক থাকলেও একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় বা ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠায় কোনো বাধা কখনো হয়নি। সেরকম একটা আবহে আমাদের বাড়িতে সেই সময়ে বহু প্রসিদ্ধযশা লেখক লেখিকা প্রায় সবাই আসতেন, এসেছেন। আর আমার পিতৃদেবের যেটা প্রকাশনা জগৎ ছিল, গ্রন্থ জগৎ, যেখানে শিশির কুমার ভাদুরী এসে সপ্তাহে 2-3 দিন বসতেন মঞ্চহারা আবার পরে, যেখানেই প্রথম সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্রমিক বন্দ্যোপাধ্যায় শিশির কুমারকে দেখেন, খুব অল্প বয়সের আবছা স্মৃতি আমার তারও রয়েছে, যদিও খুব পরিষ্কার নয় সেই স্মৃতি। সেখানে অনেকেই, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সাগরময় ঘোষ, অনেককেই সেখানে আসতেন, জয়নুল আবেদিন, অনেককেই আমি সেখানে দেখেছি এবং পরে শুনেওছি যাদের দেখিনি বা যাদের কথা মনে নেই। তো একসময় আমি যে লিখবো এরকম তো ঠিক ছিল না। একসময় আমি যখন এই সংস্কৃতি চর্চা লেখালেখির মধ্যে জড়িয়ে গেলাম, তখন আরো যাদের ছোটবেলা থেকে পিতৃবন্ধু হিসেবে দেখেছি, তাদের অনেকেই একসময় আমার বন্ধু হয়ে উঠলেন। যেমন শ্রমিক বন্দ্যোপাধ্যায়, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, এরকম অনেকেই। বন্ধু মানে একটা মর্যাদাপন্ন দূরত্ব রেখেই বন্ধুত্ব আর কি, পারস্পরিক সম্মানটা হ্যাঁ রেখেই বন্ধুত্ব। আমি নিশ্চয়ই আমার সমবয়সী কারোর সঙ্গে যেভাবে মিশতাম বা মিশি, আমি নিশ্চয়ই শ্রমিকদা বা সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সেভাবে মিশবো না, কিন্তু একটা বন্ধুত্ব আদান প্রদানের জায়গা অবশ্যই তৈরি হয়েছিল। আর এই যে এত গেল মানে বেড়ে ওঠার পরিমণ্ডল, একদম শুরু মনে আছে প্রথম লেখা কোন কাগজ, কার অনুপ্রেরণা বা কারোর অনুপ্রেরণা ছাড়াই নিজস্ব তাগিদ, তাড়না,
সেই জায়গাটা এটা এটা একটা গল্প আছে, আমি অনেকবার বলেছি। একটা একজন মৃত্যুপথ যাত্রী একজন একজন তিনি আমাদের পারিবারিক ভাবে খুব কাছের ছিলেন। তিনি যখন হাসপাতালে প্রায় শেষ সজ্জায়, আমি তাকে দেখতে গিয়েছিলাম এবং তিনি তার বিছানার মানে বালিশের নিচ থেকে একটা ময়লা ছেঁড়া একটা পত্রিকা বার করে দেখিয়ে বলেছিলেন যে এরকম তুই লেখালেখি করছিস, এই দেখ আমি এক সময় লিখতাম, রবীন্দ্রনাথের সঙ্গে আমার লেখা বেরিয়েছিল, সেই কাগজে রবীন্দ্রনাথের লেখা ছিল। তো আমার খুব মনে ধরেছিল ব্যাপারটা যে একজন মৃত্যুপথ যাত্রী তিনি তার জীবনে ছেড়ে চলে যাওয়ার সময় তার একমাত্র শ্লাঘা রবীন্দ্রনাথের সঙ্গে তার লেখা বেরিয়েছিল। তো সেই সময় তো আমার জীবদ্দশায় বা সেই সময় বড় হয়ে উঠছে, জীবদ্দশায় না, আমি যখন বড় হয়ে ওঠার সময় শক্তি চট্টোপাধ্যায় তখন মধ্যভবনে। তো আমার খুব ইচ্ছে ছিল যে শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার একটা লেখা বেরোক। তো সেই লেখা যখন বেরোলো, আমার দ্বিতীয় লেখা শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে বেরোয় একই পত্রিকায়। সেখানে আমি একটা কবিতা পাঠ এর আয়োজন ছিল, সেখানে সুভাষ মুখোপাধ্যায়, অমিতাভ দাশগুপ্ত, শক্তি চট্টোপাধ্যায়, অনেক তাবড়ে তাবড়ে কবি, রাম বসু সবাই ছিলেন। তো আমার কবিতা পড়ার পরে সকলে আমাকে স্নেহ দিয়ে এত মানে অভ্যর্থনা জানালেন যে আমি আর মনে হলো কবিতা লিখে এত ভালোবাসা পাওয়া যায়, তাহলে কবিতাটাই লিখি না কেন, পাশাপাশি উৎসাহ। হ্যাঁ, সেই জায়গা থেকে লেখালেখি শুরু আর কি, কবিতা দিয়ে শুরু। কবিতা দিয়ে শুরু। তোমার লেখার অঙ্গন তো মানে চতুর্দিকে নানান রকম ভাবে, পাশাপাশি ইংরেজি ভাষাতেও, বাংলা ভাষা ছাড়া। ইংরেজি ভাষায় আমি লিখি না, আমার লেখা অনুবাদ হয়। আমি নিজে প্রচুর লেখা অনুবাদ করিয়েছি, যেমন এখনো সারা পৃথিবীতে বাংলা কবিতার একমাত্র যে বইটি পাওয়া যায়, যেটা রূপা কোম্পানি বার করেছিল সাইন পোস্ট বলে আমার সম্পাদনায়, সেটাই বাংলা কবিতার একমাত্র পরিচয় হয়ে রয়েছে সারা পৃথিবীর কাছে। এইটা আমি ভেবেছিলাম আজ থেকে প্রায় 25 বছর আগে। সেটার কোনো পরিবর্ধন এরকম করার কথা হচ্ছে, দেখা যাক কি হয় আর কি। সেটা ভাবলে মনে হয় এই সময় যারা লিখছেন বা 25 বছর পরবর্তী, হ্যাঁ, এটা করার কথা হচ্ছে, করলে মনে হয় আমরা আরো কথা হচ্ছে, দেখা যাক কি হয় আর কি, কোথায় পৌঁছে। আর গদ্যের দিকটা তোমার কবে যাত্রা শুরু? গদ্য আমাকে সুভাষ মুখোপাধ্যায়, সুভাষ জ্যাঠা বলতাম, উনি বলেছিলেন যে কবিদের গদ্য লেখা উচিত। আবার বলেছিলেন তুই গদ্য লেখ, গদ্য লিখলে কবিতার যে সংহতি সেটা আরো বেশি ধরতে পারবি, কবিতার যে গভীরতা সেটা আরো বেশি ধরতে পারবি, ভাষার দখলটা অনেক বেশি আসবে। তো আমার নাট্য সমালোচনা দিয়ে নাট্যক আলোচনা দিয়ে আমার গদ্য লেখা শুরু। তারপরে তো অনেক রকম গদ্যই লিখেছি। এটাই, তবে ইচ্ছে করে গদ্য লিখতে খুব আরো বেশি। আমি গল্পের কথা বলছি, বিশেষত ছোট গল্প, আমার দুটো বইও রয়েছে ছোট গল্পে, কিন্তু সময় করে উঠতে পারি না এখন এত কিছুর মধ্যে। এটাই। এবার সময়ের কথা যখন আসলো তখন বলি যে চাকরি করা, এরকম একটা বড় জায়গায় তুমি চাকরি করেছো, মনে হয় সারা পৃথিবী জুড়েই সেই কাজ ছিল। তাই সেই কাজ, পাশাপাশি প্রকাশনা, নিজের লেখা, আবার বেড়ানো, অনুবাদ, ঘর বলেও তো একটা জিনিস থাকে, সে সব কিছু সামলে একজন প্রবাল কুমার বসু হয়ে ওঠা। না, প্রকাশনাটা আমাকে সেভাবে সামলাতে হয়নি, প্রকাশনাটা বর্গালি সামলেছেন, আর ঘরটাও আমাকে সেভাবে সামলাতে হয়নি, মা সামলেছেন, যতদিন আমার স্ত্রী ছিলেন তিনি সামলেছেন। ফলে এই দুটো থেকে আমি অব্যাহতি পেয়েছি।
কিন্তু বাকি তো কাজ, তার মধ্যে লেখালেখি, তার মধ্যে আরো নানা রকম সাংগঠনিক কাজ, সেটা তো একটা বড় কাজ, যাপন চিত্র পত্রিকা সম্পাদনা, এগুলো তো করতেই হয়েছে। আসলে আমি মনে করেছি যে আমি তো কবিতাই লিখতে এসেছি, কবিতা লিখতে লিখতে চাকরিটা করেছি, মানে সেই লেখার ফাঁকে ফাঁকে চাকরিটা করেছি, ফলে কোনো অসুবিধা হয়নি। সেটাই, এটা হচ্ছে মেন্টাল সেটআপ। হ্যাঁ, এটা একটা মানসিক অবস্থান, ওটাই আমার প্রধান কাজ। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় যে কোনো সৃজনশীল মানুষেরই একটা তো পেশাগত দিক। আমাদের ভারতবর্ষে শুধু ভালোবাসা দিয়ে তো পেট চলবে না, তো পেশাগত দিকটাকে হয়তো কাজের ক্ষেত্রে সেটা অনেক বড়, কিন্তু সেটাকে যদি সেকেন্ডারি হিসেবে ধরা যায় এবং সৃজনের কাজটাকে যদি প্রাইমারি হিসেবে ধরা যায়, তাহলে মনে হয় কিছু একটা মনে হয় করলাম, একটা মনের একটা শান্তি বোধহয় পাওয়া যায়, তাই না? হ্যাঁ সে তো বটেই। আচ্ছা, যা করেছি মানে লেখালেখির ক্ষেত্রে অন্তত আমার নিজের আনন্দে করেছি। একদম। আমি কখনো জোর করে কারো কোনো লেখা লিখিনি বা লিখতে চাইনি, বা আমাকে কেউ জোর করে লেখাতেও পারে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তোমাদের তো বহুদিন হয়ে গেল এবং তোমরা একটা বড় পরিসরে তোমাদের যাতায়াত, মানে জগৎটা অনেকটা বড়, সেক্ষেত্রে এই লিখতে গেলে অনেক রকম, আমরা বাংলায় যেটাকে বলি কাঁকড়া, সেই রকম সমস্যায় কি পড়েছে কখনো? সবসময় এখনো পড়ে রয়েছি, বাঙালিদের স্বভাবই তাই। ভালো কিছু বাঙালিদের সমস্যা হচ্ছে গত 50 বছরে বাঙালি সংস্কৃতি জগতে যারা নেতৃত্ব দিয়েছেন, যারাই দিয়েছেন, তাদের বিশ্ববিখ্যা বলে যে কথাটা আছে সেইটা ছিল না। ওয়ার্ল্ড ভিউ যেটা আমরা ইংরেজিতে বলতে পারি, সেটা তাদের ছিল না। তারা নিজস্ব বিষয়ে যে বিষয়ে পড়াশোনা করেছেন বা বাংলা সাহিত্যের বিষয়ে তাদের পাণ্ডিত্য অগাধ। কিন্তু আমি বিশ্ববিখ্যা বলতে সুনীতি চট্টোপাধ্যায়ের যে বিশ্ববিখ্যা, বুদ্ধদেব বসুর পরে আর কোনো বাঙালি যারা সংস্কৃতি চর্চা করেছেন বা সংস্কৃতি চর্চার নেতৃত্ব দিয়েছেন, তাদের কারো এই বিশ্ববিখ্যা ছিল না। যে একজন বা দুজনের হতে পারত, তারা কেউ নিজেদের স্বার্থের বাইরে ভাবেননি। এই জিনিসটা আমরা কিন্তু দেখি, এর ঊর্ধ্বে উঠলে তাহলে মনে হয় একটা বড় বা একটু অন্যভাবে কিছু ভাবা যাওয়ার একটা প্রবণতা যদি থাকা যেত, তাই না? একদম ঠিক, এটা আমার মনে হয়। আমি আমার সামান্য প্রচেষ্টায় চেষ্টা করি সেই প্রসঙ্গে একটা কোথায় নিয়ে যাই। এভাবে যে ভাবা হচ্ছে, এই যে উৎসবটা হচ্ছে প্রত্যেক বছর, সেখানে সারা ভারতবর্ষ থেকে আসছেন কবিরা, সমালোচকরা। ভারতবর্ষ কেন, সারা পৃথিবী থেকে আসছে, পৃথিবী থেকে এসেছেন। এই জায়গাটা মনে হয় একটা বড় বার্তা। তাই না? চেষ্টা করছি। তারপরে আমরা কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর আর্টস, লিটারেচার এন্ড কালচার করে একটা সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি চর্চার চেষ্টা করছি। আসলে এই মুহূর্তে আমি কলকাতাকেই বলি, কলকাতায় সুস্থ সংস্কৃতি চর্চার আবহ প্রায় নেই। সবাই কোনো না কোনো একটা রাজনৈতিক দলের মুখাপেক্ষী। তার বাইরে দাঁড়িয়ে আমরা বা আমি বা আমার সঙ্গে যারা রয়েছেন, আমরা চেষ্টা করছি একটা সুস্থ সংস্কৃতির আবহ তুলে ধরতে। কতটা পারবো শেষ অব্দি জানি না, কিন্তু এই চেষ্টাটা আমার জারি থাকবে। একটা আমার ছোট প্রশ্ন, যেহেতু আমি কলকাতায় থাকি না, কলকাতার বাইরে থাকি, কলকাতার বাইরেও তো ভীষণ শক্তিশালী সৃজনশীল মানুষরা রয়েছেন, বিলং করেন। হ্যাঁ, অবশ্যই রয়েছে। তো একদম তাদের সঙ্গে সংযোগ রেখে, তাদেরকে জড়িয়ে তাদেরকেও একটু সামনে এনে কিছু করার ইচ্ছে আছে। আমি তো চেষ্টা করি, যেমন ধরো আমরা যাপন চিত্র যে কবিতার বই প্রকাশ করে, আমার উত্তরবঙ্গে জয়শীলা গুহবাগচির কবিতার বই আমরা প্রকাশ করেছি নিজেদের উদ্যোগে, এবং
উত্তরবঙ্গে সুদূর কোচবিহারে নীলাদ্রি দেব থাকে, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের নজরে যারা, আমাদের নজর তীক্ষ্ণ, যারা ভালো লিখছে, ভালো মানে লেখার চেষ্টা করছে, আমরা তাদের সবসময় চেষ্টা করি সঙ্গে জড়িয়ে দিতে। খুব ভালো লাগলো প্রদানদা আজকে। ধন্যবাদ। শরীরও খুব একটা ভালো নয়, একটু ঠান্ডা লেগেছে। হ্যাঁ, তার মধ্যে কলকাতায় বসে ঠান্ডা লেগেছে, এটা আমার মানে পরিবেশটা মেলানো আমাদের পক্ষে একটু কষ্ট। ধন্যবাদ, তুমি এলে। আর একটা কথা আমার তখন আড্ডাগুলির প্রসঙ্গে বলা হয়নি, সেটা হচ্ছে যে আমার কাছে তুমি জানো আমার ছাত্রাবাসটা কেটেছে জলপাইগুড়ি শহরে। আমি জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে সেই সময় পত্রিকা সম্পাদনা করেছি, প্রকাশ করেছি, যেটা জলপাইগুড়ি জেলার ইতিহাস বলে যে বইটা লেখাও আছে। ফলে শিলিগুড়ি বা জলপাইগুড়িতে কিছু হচ্ছে জানলে আমি খুব আহ্লাদিত হই। সম্প্রতি শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে তিস্তা নিয়ে একটা বই বেরিয়েছে, আমাকে শুভময় এবং জয়শীলা অনুরোধ করেছিল তার ভূমিকা লিখতে, সেটাও আমি লিখে দিয়েছি। আমি উত্তরবঙ্গের সঙ্গে আমার মনটা সবসময় জড়িয়ে আছে, এটা জানবো। ভালো লাগলো, অনেক ধন্যবাদ। কাজকর্ম আরো এগিয়ে যাক এবং এগিয়ে যাক আমাদের সকলকে সঙ্গে নিয়ে। একদম সকলকে নিয়েই চলতে হবে। একদম তাই।